আচ্ছা, আমরা নতুন বছরে পা দিলাম 2025। আমাদের 2024টা হয়তো বা অনেকের ভালো গেছে, আবার অনেকের ভালো যায় নাই। যেভাবে প্ল্যান করছিলেন 2023 সালের শেষের দিকে, যে আমরা 2024 আসলে অনেক ফাটায় দিব, অনেক কিছু করব, বাট আসলে কিছু করা হয় নাই তেমন। তাদেরকে বলবো, আপনারা যেহেতু একটা ভালো ডিসিশন নিছেন, একটা ইন ডিমান্ড কোর্স করার জন্য, এখানে হিউজ সুযোগ সুবিধা আছে, প্রচুর সুযোগ। তো ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমার পরিচিত যতজন মানুষ আছে, আমি কাউকে হাঁটতে দেখি নাই, কেউ ফেইলার হয়ে গেছে এমন আমি কাউকে দেখি নাই। সবাই কিছু না কিছুতে এস্টাবলিশড। কেউ একজন জব করতেছে, কেউ একজন ফ্রিল্যান্সিং করতেছে, কেউ একজন রিমোট জব করতেছে, আবার কেউ বিজনেস শুরু করছে। তো প্রত্যেকেই কিছু না কিছু করতেছে আর কি। বসে নাই কেউ, বেকার বসে নাই। তো 2024 যেভাবে গেছে, এটা আমরা নেব। 2025টাকে কিভাবে একটা ক্যারিয়ার পাথ তৈরি করা যায়, এটা নিয়ে আমরা সকলে ভাববো। আপনি মনে করেন আপনার জীবনে এই 2025 সালটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি এই ইয়ারে যদি ভালো একটা কিছু করতে পারেন, ভালো একটা স্কিল ডেভেলপ করে কাজকর্ম করতে পারেন, এটা আপনার একটা লাইফ টাইম স্কিল হিসেবে থাকবে। যেমন 2020-এর দিকে আমি রিসার্চ করা শুরু করি কিভাবে ডিজিটাল মার্কেটার হওয়া যায়, অনেক কোর্স করা শুরু করি। তো ফাইনালি ছোট পরিসর হলেও আমি কিন্তু সাকসেস পাই। ছোট থেকে কিন্তু মানুষ বড় হয়, এটা মাথায় রাখতে হবে। হয়তো আমি একটা কাজ ধরেন $5, $10 আমি কমপ্লিট করে দিছি, যেটা এখন হয়তো $100 নিচে আমি করি না। বাট আমাকে ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি ছোট, আমাকে সবাই, আমাকে এক্সপার্ট ভাবে না কেউ। আমি নতুন কাজ করব, অল্প বাজেটে করব, বাট আমাকে এক্সপিরিয়েন্স নিতে হবে মানুষের কাছে। এক্সপিরিয়েন্স নিব মানুষের থেকে, পোর্টফোলিও নিব, রিভিউ নিব। এগুলো আমাকে আমার আপকামিং ক্যারিয়ার স্টেপে হেল্প করবে। ঠিক আছে? আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে যদি আপনি আপনার লাইফে কোনো একটা বিষয়ে সাকসেসফুল হইতে চান। আপনার ওই ডিমান্ডটা থাকতে হবে, আপনি কেন এই জায়গায় সাকসেসফুল হইতে চান, কেন আপনাকে এস্টাবলিশ হইতে হবে। ঠিক আছে, আগে চিন্তা করেন যে আপনাকে কেন এখানে সাকসেসফুল হইতে হবে। একটা এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয়ত, সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে। এটা আমরা সবাই জানি আসলে, যে একটা কিছুতে সাকসেসফুল হইতে হইলে আমাদের হার্ডওয়ার্ক করতে হয়, প্যাশনেট থাকতে হয়, ফোকাস থাকতে হয়, তাই না? তো সেম কথাই, আপনাকে ফোকাস থাকতেই হবে। আপনাদের মধ্যে অনেকেই দেখবেন যারা রেগুলার কাজ করে, প্রতিদিনের হোমওয়ার্কটা প্রতিদিন করে ফেলে, তারপর একটা জিনিস যদি আমি পড়তে বলি সেটা দ্রুত করে ফেলে, ক্লাসে অ্যাটেন্টিভ থাকে, কোশ্চেন করে। মানে
সে যাই শিখতেছে সেগুলো হচ্ছে ক্লিয়ার হচ্ছে, সে ক্লিয়ারিটি মেনটেন করতেছে। এমন কোনো একটা টপিক নাই সে বুঝে না, সব কিছু সে বুঝে যাচ্ছে। আবার কিছু কিছু দেখবেন ক্লাসটাও ঠিকভাবে করতেছে না, রেগুলার আসে না। আবার ক্লাসে আসলেও দেখবেন যে ফোন টিপতেছে বা অন্য একটা কিছু করতেছে। আবার হোমওয়ার্ক দিলে ধরেন যে জাস্ট হোমওয়ার্কটা যে সাবমিট করতে হবে, এই সাবমিট করা পর্যন্তই সে আছে। এটা যে প্রপারলি সাবমিট করতে হবে বা প্রপারলি কাজটা করে বুঝে তারপরে হচ্ছে কাজটা করতে হবে, এটা কিন্তু সে মেনটেন করে নাই। যার কারণে কি, তার মধ্যে একটা গাফিলতি আছে, তার মধ্যে ওই যে ফোকাস জিনিসটা নাই, পাওয়ার যে একটা ক্ষুধা, সেই ক্ষুধাটা নাই। যার কারণে ওই টাইপের স্টুডেন্টরা হচ্ছে কোন একটা জায়গায় গিয়ে সাকসেসফুল হইতে পারে না। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন ক্লাসের টপার, আবার ক্লাসের যারা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরিতে থাকেন, এখানেও আছেন। আপনি ক্লাসে যাই করছেন ওটা আপনার লাইফে ওয়েস্ট হয়ে গেছে। টপার হইলে একটা ভিন্ন কথা, বাট যারা মিডিয়াম বা হচ্ছে ডাউন গ্রেডে ছিলেন, ওই লাইফটা আপনার বরবাদ হয়ে গেছে। হুম, এখানে নষ্ট করছেন। ওইটাতে যে আহামরি ভালো একটা কিছু করে ফেলবেন এমন না। হয়তো জব টব করবেন, বাট সর্বোপরি বেস্ট হইতে পারবেন না ওইসব জায়গায়, কারণ আপনি ভালোভাবে পড়ালেখা করেন নাই। তো কোনো কিছুতে বেস্ট হইতে হইলে আপনাকে ফোকাস থাকতে হবে, আপনাকে প্যাশনেট থাকতে হবে যে না, আমাকে এটা করতেই হবে অ্যাট এনি কস্ট। এটা আমার হচ্ছে জীবনের লাস্ট স্টেজ, আমার এটা লাস্ট সুযোগ, আমি এটাকে কাজে লাগাবো এবং আমি এখানে সাকসেসফুল হবই। এটার জন্য যা করতে হয় আমি তা করতে রাজি আছি। আপনার মাইন্ডসেট থাকতে হবে এরকম। তো মাইন্ডসেট যখন আপনার স্ট্রং থাকবে, আপনার বডিটাও যদি মাঝে মাঝে আপনি অসুস্থ হয়ে যান, আপনার বডিটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে যদি আপনার মাইন্ডসেটটা ঠিক থাকে। আপনি অসুস্থ থাকলেও দেখবেন যে আপনার কাজ চলমান আছে। ওই যে বললাম, ফোকাস, প্যাশন, এই জিনিসগুলো থাকলে অসুস্থতা, তারপরে আহ, ব্যস্ততা, কাজ, এক্সকিউজ, এগুলো আসলে কোনো কিছু যায় আসে না। আমরা কথায় কথায় এক্সকিউজ দিই, এক্সকিউজ জিনিসটা কিন্তু খুবই সহজ, সহজ একটা জিনিস। এটা না দিলেও পারতেন। আপনি নিজেই চিন্তা করেন, আপনি ক্লাসে লেট করে আসছেন হয়তো কোনো একটা কাজে, এই কাজটা না করলেও পারতেন, আপনার ক্লাসটা করা উচিত ছিল। আবার হোমওয়ার্ক করতে দিছি, হোমওয়ার্কটা করেন নাই, বিয়ে খাইতে গেছেন। আপনি জানেন যে এই স্টেজে যে আছেন এটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা স্টেজ। এখানে আপনার সময়টা ওইভাবে দিতে হবে, আপনাকে ফোকাস থাকতে হবে, ডেডিকেটেড হয়ে কাজ করতে হবে, প্যাশনেট থাকতে হবে যে না, আমার এটা করতেই হবে যে কোনো মূল্যে। আপনার টাকা খরচ হইতেছে না। আপনি বিয়ে বাড়িতে যান, একটা গিফট নিয়ে যেতে হবে, টাকা খরচ হবে। বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবেন, টাকা খরচ হবে। বাইক নিয়ে ঘুরতে যাবেন, আপনার তেল খরচ হবে, খরচ হবেই আপনি বাইরে গেলে। কিন্তু আপনি বাসায় বসে যদি একটা মাস 2টা মাস চেষ্টা চালায় যান, তাহলে অবশ্যই এখান থেকে একটা আউটকাম আসবে যেটা একদম মানে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা আপনাকে আউটপুট দিতেই থাকবে। আলাদিনের চেরাগের মতো, যা বলবেন তাই দিবে। বাট ওই জিনিসটা তো অ্যাচিভ করতে হবে, ওই অ্যাবিলিটিটা আপনাকে রাখতে হবে। রাখার জন্য আপনাকে
প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে, স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে হবে, আর মোটিভেশনটা রাখতে হবে সব সময়। আমরা যদি আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটাকে অনেক বেশি সিরিয়াসলি নিই, এবং আমরা যদি সবগুলা ইনস্ট্রাকশন মেনে চলি, একটু হার্ডওয়ার্ক করি, তাহলে আপনার যে লাইফ স্কিলগুলা, লাইফ টাইম যে লাইফ যে প্রজেক্টগুলা, সেগুলো করতে আপনার ইজি হবে, ইজি ওয়েতে কাজটা করতে পারবেন। কিন্তু এখন যদি আপনার মনোযোগটা কম থাকে, আপনি রিয়েল টাইম যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, কোনো প্রজেক্ট করবেন, তখন আপনার জন্য এটা কষ্টকর হয়ে যাবে। দেখা লাগবে আপনার ইউটিউবে যাওয়া লাগবে, ইউটিউবে গিয়ে দেখতে হবে যে কিভাবে একটা লিড ক্যাম্পেইন তৈরি করতে হয়, কিভাবে একটা সেলস ক্যাম্পেইন তৈরি করতে হয়। এসব ঝামেলা পোহাইতে হবে। আপনাকে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এসে সবসময় আপডেটেড থাকতে হবে, ফোকাস থাকতে হবে, আর প্র্যাকটিসে কাজ করতে হবে। ধরেন যে হোমওয়ার্ক যেগুলো আছে এগুলা প্রতিনিয়ত কাজ করে দিতে হবে। এগুলো আপনাকে হেল্প করবে আপনার রিয়েল টাইম বিভিন্ন প্রজেক্ট করার ক্ষেত্রে। আর পারলে নোট করবেন, যখন যে কাজ করতেছেন সেটা নোট করে রাখতে পারেন। আমি হয়তোবা এর আগেও বলছিলাম এই কথাগুলা, আজকে আবার বলি। দেখেন, আমাদের যে স্কিলটা আমরা ডেভেলপ করতেছি, এটা বর্তমানে হাইলি ট্রেন্ডে আছে। আপনি ম্যাক্সিমাম মানুষজনকে দেখবেন ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছে, শিখতেছে, ফ্রিল্যান্সিং। হুম। তাদের কাছে আহ, অনেক ইজি, বাট ডিজিটাল মার্কেটিং এতটাও ইজি না, দেখতেছেন তো। তো ইজি যদি হইতো, তাহলে সবাই ডিজিটাল মার্কেটিং শিখতো পড়াশোনা বাদ দিয়ে, ডিজিটাল মার্কেটিং শিখে ক্লায়েন্ট সার্ভিস দিত আর টাকা ইনকাম করতো। এরকম না? গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এগুলোই শিখতো সারা জীবন। কিন্তু বিষয়টা এতটাও সহজ না। সহজ কখন কখন হবে? যখন আপনি খুব হার্ডওয়ার্ক করে প্র্যাকটিসগুলো করতেছেন, আপনি ভালো ভালো ইউটিউবারের ভিডিওগুলো দেখতেছেন, ব্লগ পড়তেছেন, আর্টিকেল পড়তেছেন, আপনি আপডেটেড থাকতেছেন ডিজিটাল মার্কেটিং এর ইন্ডাস্ট্রির সাথে, তখন। বাট আমি এটা কখনোই সহজ একটা পথ বলবো না। সহজ তাদের জন্যই যারা হার্ডওয়ার্ক করতেছে। আচ্ছা, এখন বলি ডিজিটাল মার্কেটিং করার সুবিধা কি কি, কি কি ধরনের সুযোগ আছে ডিজিটাল মার্কেটিং এই স্কিলটায়। আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারি, তাই না? আপওয়ার্ক, ফাইবার, কেওয়ার্ক, তারপর হচ্ছে আরো কিছু ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম আছে, যেমন freelancer.com আছে, গুরু আছে। এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এগুলোতেও আপনারা কাজ করতে পারবেন এজ এ ফেসবুক অ্যাড এক্সপার্ট, অর ইমেইল মার্কেটিং এক্সপার্ট, বা এসইও এক্সপার্ট। প্রফেশনাল সার্ভিস সেল করতে পারবেন। দ্বিতীয়ত, লোকাল বিজনেসের সাপোর্ট দিতে পারবেন। বিভিন্ন লোকাল বিজনেস দেখবেন তারা হচ্ছে ম্যাক্সিমাম টাইম বুস্ট করে ফেলে, তাদের একটা পোস্ট ক্রিয়েট করে ফেসবুক পেজে গিয়ে, সেখান থেকে সেটাকেই ওই কার্ড ইউজ করে বুস্ট করে দেয়, কিন্তু রেজাল্ট আসানোর ভালো পায় না। তো গত একদিন একটা রিসার্চে দেখলাম, জাস্ট অ্যাড লাইব্রেরিতে শু লিখে সার্চ করছে একজন, 25,000 অ্যাড পাইছে, শুধু শো এর অ্যাড।
জুতা, শুধু বাংলাদেশে 25,000 অ্যাড চলতেছে। 25,000 অ্যাড চলতেছে, আমার তো মনে হয় না প্রতিদিন 25,000 টাকা করে জুতার জুতা সেল হয়। সারা বাংলাদেশে 25,000 সেল হয় না, এর কমও হতে পারে। তো প্রত্যেকটা ব্র্যান্ড যদি 5টা করেও অ্যাড দেয়, তাহলে প্রায় 10,000 ব্র্যান্ড, ছোট বড় মিডিয়াম, সবাই অ্যাড দিতেছে। তো আপনার কি মনে হয় এই যে এতগুলা অ্যাডের মধ্যে আপনি একটা ছোট কোম্পানিকে যদি সাপোর্ট করেন ফেসবুক অ্যাডের মাধ্যমে, সেই বিজনেসটা কি সেলস পাবে? তারা যদি এইরকম বুস্ট করে, সেলস কিন্তু পাবে না, আশানুরূপ সেলস পাবে না। এই জন্য তাদেরকে অবশ্যই প্রফেশনাল মানুষজনকে হায়ার করতে হয়। এখন লোকাল বিজনেসে আপনি কিভাবে সাপোর্ট দিবেন এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আপনি লোকাল বিজনেসের ক্লায়েন্টগুলোকেও সাপোর্ট দিতে পারবেন। তাদের ফেসবুক অ্যাড রান করে, তাদের ফেসবুক অ্যাড ম্যানেজমেন্টটাকে তাদেরকে হচ্ছে গাইডলাইন দিয়ে শিখায় আপনার লোকাল বিজনেস গুলাকে হচ্ছে হেল্প করতে পারবেন এভাবে। যদি আপনারা কেউ কোনো কোম্পানিতে জব করতে চান, যদি চান, তাহলে আপনারা কি কি রোলে কাজ করতে পারবেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও স্পেশালিস্ট, পেইড অ্যাড স্পেশালিস্ট বা মিডিয়া বায়ার বা পিপিসি এক্সপার্ট, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারবেন, ই কমার্স মার্কেটিং হিসেবে কাজ করতে পারবেন, তারপরে হচ্ছে মার্কেটিং অ্যাসোসিয়েট বিভিন্ন কোম্পানিতে আছে, এই অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে পারবেন। তো বাংলাদেশের জব মার্কেটে এটা খুবই ডিমান্ডেবল একটা ফিল্ড। আপনি সিভি নিয়ে কয়েকটা কোম্পানিতে গেলেই আপনি জব পাবেন, আশা করা যায়। তবে আপনার পোর্টফোলিওটা ওরা দেখবে অবশ্যই, আপনি এর আগে প্রিভিয়াস কি কি ধরনের এক্সপিরিয়েন্স আছে আপনার। আপনার এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, তাহলে আর আপনার সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আইআর এর, এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো বিভিন্ন মার্কেটিং কোম্পানি থেকে আমার সেই অফারটা আসে। ঠিক আছে, যেমন এই যে আপনাদের আমি ট্রেনিং করাইতেছি, আমার তো কোনো সার্টিফিকেট ছিল না, তাহলে আমি কেন এখানে হচ্ছে হায়ার্ড হইলাম, তাই না? এটা একটা কথা। ডিরেক্টর সাহেব মনে করছে যে আমি সুইটেবল পারসন এখানে, এই জন্য সে নিয়ে নিছে আমার স্কিল দেখে। আমাকে কিন্তু বলে নাই যে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা একটু কি দেখান, মার্কেটিং যদি না হয় তাহলে তো নিব না, এরকম কিছু বলে নাই। তো জব মার্কেটে এখন এরকম, আপনি দেখবেন যে অনেক বিজনেস ওনার যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ার, সিএসসি, ট্রিপলি, আইটি, এই টাইপের ইঞ্জিনিয়াররা বিজনেস করতেছে। আবার বিভিন্ন ইঞ্জিনিয়াররা কিন্তু হচ্ছে ইয়া করতেছে, বিসিএস দিতেছে। তো এক একজনের ফিল্ড এক এক রকম হইলেও তারা জব প্লেসমেন্টে গিয়ে তাদের ক্যারিয়ার চেঞ্জ করে ফেলতেছে। আলটিমেটলি দরকার হচ্ছে একটা জব, একটা আর্নিং সোর্স, তাই না? তো লোকাল কোনো বিজনেসে কোনো কোম্পানিতে যদি জয়েন করতে চান, আপনারা হচ্ছে এই এই রোলগুলোতে অ্যাড হইতে পারবেন। মার্কেটিং অ্যাসোসিয়েট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও স্পেশালিস্ট, তারপর হচ্ছে পেইড মিডিয়া এক্সপার্ট, মিডিয়া বায়ার যেটাকে বলে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ই কমার্স মার্কেটিং স্পেশালিস্ট, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ, এরকম এরকম অনেকগুলা। তো আমার যতটুকু ধারণা, আমি আমার একটা স্টুডেন্ট হচ্ছে জয়েন করছে গত গত বছর, পাঞ্জেরি প্রকাশনীতে ছিল, এরপরে জব চেঞ্জ করে হচ্ছে দীপ্ত টিভিতে চলে গেছে উনি। তো ওনারা মোটামুটি ভালো করতেছে, প্রমোশন হইতেছে। তো ওনাদের জব ফিল্ড, সরি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ছিল ভিন্ন, নট মার্কেটিং।
বাট ওনারা কিন্তু কাজ করতেছে। কেন করতেছে? কারণ ওনারা হচ্ছে স্কিল্ড, স্কিল্ড প্রফেশনাল, আর স্কিল্ড মানুষজন কি জব মার্কেটে খোঁজে। তাহলে বুঝতে পারছেন, আমাদের লোকাল বিজনেস, লোকাল কোম্পানিগুলোতেও আমাদের সুযোগ আছে, আমরা জব করতে পারবো। দুইটা অপরচুনিটি গেল, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর একটা হচ্ছে জব। আরেকটা কি? রিমোট জব। রিমোট জব কি বলেন তো কেউ? কেউ একজন বলেন তো রিমোট জব কি? স্যার কোনো কোম্পানি পার্ট টাইম কাজ করে দেয়। পার্ট টাইম কাজ করা না, রিমোট জব। আর কেউ কি বলতে পারবেন? কিরণ দত্ত। স্যার এক এক সময় এক এক কাজ করা আর কি। আচ্ছা, এটা না, রিমোট জবটাও হচ্ছে আপনারা যে লোকাল জবগুলা ধরেন মানুষজন করে, এই জবের মতোই হচ্ছে রিমোট জবটা। কিন্তু রিমোট জবের পার্থক্য হলো, রিমোট জবটা থাকে হচ্ছে আহ, ওই যে আমরা বলি না রিমোট এরিয়া, রিমোট এরিয়া কিন্তু একদম গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল। তো রিমোট এরিয়াতে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট থাকে, বিভিন্ন ধরনের অসুবিধা থাকে, হ্যাঁ। তো ধরেন ইউএস এর একজন ক্লায়েন্ট আপনাকে জবটা দিল, এখন ফুল টাইম জব, সকাল 9টা থেকে সন্ধ্যা বা বিকাল 5টা, ফুল টাইম জব। আপনাকে স্যালারি দিবে যেভাবে কোম্পানির অন্যান্য পার্সনদের স্যালারি দেয়, আপনাকেও দিবে। বাট আপনি আছেন বাংলাদেশে, আপনি অনলাইনে কাজ করতেছেন, ইউএস এর সেই কোম্পানিকে আপনি অনলাইনে বসে সাপোর্ট দিতেছেন। ঠিক আছে? তো এটা হইতেছে রিমোট জব। পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি হচ্ছে এই জবটা করতে পারবেন, কন্টিনিউ রাখতে পারবেন। এটা আবার ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং জিনিসটা হইতেছে মুক্ত পেশা। এটা আপনার যখন মন চাইতেছে আপনি তখন করতেছেন। আপনি, আপনার মন চাইতেছে আপনি আজকে কাজ করবেন, আপনার আগামীকাল মন চাইতেছে না যে আপনি কাজ করবেন না, আপনি ঘুরবেন ফিরবেন, এনজয় করবেন, আপনি তাই করতে পারবেন। ফ্রিল্যান্সিং এমনই। ফ্রিল্যান্সিং এ আপনি 1 মাস 5 লাখ টাকা ইনকাম করলেন, 6 লাখ টাকা ইনকাম করলেন, পরের মাসে আপনি বলেন যে না, এই মাসে আমি আর কোনো কাজ করব না, আমি রেস্ট করব, আমি ঘোরাফেরা করব, এনজয় করব, ফ্রিডম আছে আমার। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। রিমোট জব আর ফ্রিল্যান্সিং এ একটু পার্থক্য আছে। আর হচ্ছে লোকাল জব এবং রিমোট জব, এই দুইটারও পার্থক্য আছে। এটা আমরা বলতে পারি অন সাইট জব আর হচ্ছে রিমোট জব। অন সাইট মানে হচ্ছে অফিসে গিয়ে কাজ করতে হয়, রিমোট জব মানে হচ্ছে ভার্চুয়ালি ঘরে বসে আপনি কাজ করতে পারবেন। আপনি ওই রিমোট জবের ক্ষেত্রেও সেম রোলেই কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও স্পেশালিস্ট, পিপিসি স্পেশালিস্ট, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, মার্কেটিং অ্যাসোসিয়েট, এই জব রোলগুলোয় আপনিও কাজ করতে পারবেন। আচ্ছা, এরপর আর কি করা যায়? এই যে আমি যদি আপনাদের নিজের উদাহরণ দেই, আমি সবগুলাই করতেছি, এই যেগুলা আমি বললাম, আমি আপনাদের এখানে জবও করতেছি, আবার একটা রিমোট জবও আছে, আবার ফ্রিল্যান্সিংও আছে। সুন্দর না? আবার আমার বিজনেসও আছে একটা। আচ্ছা, বিজনেসটা আমি হচ্ছে বলতে চাইছিলাম, তো যারা ডিজিটাল মার্কেটার, ওরা যদি জব টব না করতে চায় বা ফ্রিল্যান্সিংয়ে যদি ইন্টারেস্টেড না থাকে, তারা কি করে জানেন? তারা অনলাইনে মার্কেটিং করে নিজের বিজনেসের। সে একটা বিজনেস করে, ধরেন চাইনিজ কোনো প্রোডাক্ট নিয়ে এসে, যে প্রোডাক্টগুলো মানুষের কাজে লাগে, প্রবলেম সলভার,
ওই টাইপের প্রোডাক্ট নিয়ে এসে ওগুলা হচ্ছে সেল করা শুরু করে দেয় বাংলাদেশে বসে। আবার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, ওই প্রোডাক্টগুলো নিয়েও বাংলাদেশে সেল করা যায়। সর্বোপরি সে হচ্ছে তার মার্কেটিং নলেজটা তার বিজনেসে কাজে লাগাতে পারে এবং তার বিজনেস সে কন্টিনিউ রাখতে পারে। তো মূলত চারটা জিনিস বললাম, চারটা সুবিধার কথা বললাম। ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি এই চারটা জিনিস করতে পারবেন। একটা হইতেছে কি, ফ্রিল্যান্সিং। দ্বিতীয় হইতেছে লোকাল জব। তৃতীয় হইতেছে রিমোট জব। আর চতুর্থ হইতেছে বিজনেস। আপনার যদি স্বপ্ন থেকে থাকে একটা বিজনেস করবেন, আপনি ডিজিটাল মার্কেটার হওয়ার পর আপনার বিজনেসটা খুব ভালোভাবে চলবে। তো বিজনেস করলে আপনার নিজের যদি স্কিল না থাকতো, আপনাকে কিন্তু হায়ার করতে হইতো আরেকজনকে। হায়ার করতে হইলে আপনার টাকা লাগতো, সেই টাকা কিন্তু আর লাগতেছে না। আপনি নিজেই বিজনেসম্যান, নিজেই মার্কেটিং এক্সপার্ট। তাহলে কি চারটা চারটা ফিল্ডে আমাদের সুযোগ আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলি, আমি আমি স্ট্র্যাটেজিক প্ল্যান এটা, এটা হইতেছে, ধরেন আপনি ক্লায়েন্ট খুঁজবেন না, আপনি চান যে আসলে ক্লায়েন্টরা আপনার কাছে আসুক, আপনি এটা চান, তাহলে কি করবেন? কোনো আইডিয়া আছে? না স্যার, আপাতত কোনো আইডিয়া নেই। না, যে কেউ বলেন, সমস্যা নাই। আপনাদের আইডিয়াটাই আপনাদের অনেক আগে নিয়ে যাবে। ইমরান ইমরান খান, চিন্তা করেন তো, এমন কি করা যায় যেটার কারণে ক্লায়েন্টরা আপনার কাছে আসবে, আপনার কাছে কাস্টমাররা আসবে। রবিউল ইসলাম। স্যার একটু অসময় ছিলাম তো, বুঝতে পারিনি। আচ্ছা, আমার প্রশ্নটা বোঝেন নাই। স্যার 5 মিনিটের জন্য বাইরে ছিলাম। আচ্ছা, প্রশ্নটা ছিল যে এমন কি করা যায় যেটার কারণে ক্লায়েন্টরাই আমার কাছে আসবে, আমার কাছ থেকে সার্ভিস নিবে, হয়তো বা পরামর্শ নেবে, সার্ভিস নিবে। ঠিক আছে, কি করলে আসবে তারা? স্যার নিজের স্কিল সম্পর্কে আর কি, অন্যকে জানানো। হুম, ভালো পয়েন্ট ধরছেন আপনি। কিভাবে জানাবো? স্যার বিভিন্ন মার্কেট প্লেস বা অনলাইনের মাধ্যমে। অনলাইনে বলতে? স্যার ফেসবুক, সোশ্যাল মিডিয়া যতগুলো আছে। এখানে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে পারি? সোশ্যাল মিডিয়া আমরা কি কাজ করব? স্যার নিজের স্কিল সম্পর্কে ভিডিও বা একটা ইমেজের মাধ্যমে অ্যাড রান করতে পারি। এক্স্যাক্টলি, এই জিনিসটাই বলতে চাইছিলাম আমি, বাট আপনারাই কিন্তু বলে দিলেন। তাহলে এই জন্য হচ্ছে মাঝে মাঝে একটু ব্রেন স্টর্ম করতে হয়, চিন্তা করতে হয়, মাথাটাকে কাজে লাগাইতে হয়। ঠিক আছে, আমি কিন্তু বলি নাই কিছুই, জাস্ট কোশ্চেন করছি, আপনারা অ্যান্সার দিচ্ছেন। আপনি নিজে নিজে, আমাদের এই কোর্স কমপ্লিট হলে আপনি নিজে নিজেই চিন্তা করবেন মাঝে মাঝে যে আমার স্কিলটা কে নিবে, কার প্রয়োজন আছে, আর আমি কি করলে সে আমাকে দেখবে, তারা আমাকে দেখবে, আর আমাকে কন্টাক্ট করতে পারে আমার সাথে। ঠিক আছে, এগুলো নিয়ে চিন্তা করবেন, দেখবেন যে অনেক আইডিয়া আসতেছে মাথায়, হাজার হাজার আইডিয়া আসতেছে। আইডিয়া আসলে সেগুলা খালি ভেবে ভেবে সময় না কাটিয়ে একটা দুইটা ইমপ্লিমেন্ট করতে হয়, বাস্তবায়ন করতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, যেটা একদম সিক্রেট মিশন, সেটা হইতেছে কন্টেন্ট ক্রিয়েশন। তো যারা কন্টেন্ট ক্রিয়েশন, ওদের কিন্তু আর ক্লায়েন্ট খুঁজতে হয় না, জব খুঁজতে হয় না, কিছুই খুঁজতে হয় না। ওরা কন্টেন্ট দেয়, ভ্যালুয়েবল কন্টেন্ট দেয়, কাস্টমাররা ওর সাথে যোগাযোগ করে, আবার ওর কনসালটেন্সি নেয়, তারপরে হচ্ছে ও বিভিন্ন স্পন্সর অ্যাড দিতে পারে,
তার ইউটিউব চ্যানেলে। স্পন্সর অ্যাড এটা তো তখনই দিবে যখন আপনি একটু পপুলার হবেন, তাই না? পপুলার হওয়ার কিন্তু দরকার নেই কন্টেন্ট ক্রিয়েশনে। মাঝে মাঝে আমরা মনে করি যে আসলে ইউটিউবটা মনে হয় শুধু অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করার জন্য। তো অনেকে ভাবে, এটা ভাবে যে আমি তো একটা সাধারণ মানুষ, আমি আবার কি কন্টেন্ট দিব, আমার ভিডিও মানুষ দেখবে নাকি? ঠিক আছে, দেখবে না, আসলেই স্বাভাবিক। আপনার ভিডিও কেন দেখবে, আমার ভিডিও বা কেন দেখবে? তো আমরা সেই জিনিসটা কিন্তু ফাইন্ড আউট করতে পারি যে কি জিনিস আমরা প্রেজেন্ট করলে মানুষ সেটা দেখতে পারে, দেখতে পাবে, বা দেখার ইন্টারেস্ট প্রকাশ করবে। এটা আপনাকে একটু ভাবতে হবে। ভাবার পর আপনি কন্টেন্ট দিলেন। কন্টেন্ট দেওয়ার পর আপনি আপনার ওই অ্যাডসেন্সের চিন্তা করতে হবে না। ইউটিউবে যদি কন্টেন্ট দেন, অ্যাডসেন্স তো একদম আহ, কি বলবো, এটা ধরেন যে মানে সহজ কোনো বিষয় না। অ্যাডসেন্স তখনই আসবে যখন আপনার 1000 সাবস্ক্রাইবার হবে, 4000 ওয়াচ আওয়ার হবে। এগুলা কমপ্লিট করার পর আপনার অ্যাডসেন্স আসবে। আর অ্যাডসেন্স আসলেই কি, আপনার তো 1 মিলিয়ন, তারপরে 1 লাখ 2 লাখ ভিউ না হলে তো আপনি টাকা পাইতেছেন না। ওই $2 5 $10 দিয়ে কি কাজ হয়? এত পরিশ্রম করে হয় না, তাই না? তো ইউটিউবে আপনি যদি কন্টেন্ট দেন, ধরেন আপনি যা শিখছেন এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, আমাদের যে হোমওয়ার্কগুলো আপনারা করতেছেন, এই হোমওয়ার্কের একটা ভিডিও, যে কিভাবে একটা ট্রাফিক ক্যাম্পেইন করতে হয়, কিভাবে একটা আহ, কিভাবে ট্রাফিক ক্যাম্পেইন করে করে রেজাল্ট আনতে হয়, বা কিভাবে একটা প্রপার ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইন করতে হয় ফেসবুক অ্যাডের মাধ্যমে, হ্যাঁ। এরকম আরও অনেক আছে। যেমন কম্পিটিটর রিসার্চটা শেখাবো আপনাদের, কিভাবে কম্পিটিটর রিসার্চ করতে হয়। মার্কেটে অনেকেই ধরেন ফার্নিচার সেল করে, তো আপনি একটা ফার্নিচার কোম্পানির সাথে কাজ করবেন। এখন আপনার রিসার্চ করতে হবে যে আদার্স যে ফার্নিচার কোম্পানিগুলো আছে তারা কিভাবে অ্যাড রান করে, এগুলো রিসার্চ করবেন। তো এই যে জিনিসটা শিখলেন, এটা আপনি একদিন হচ্ছে ইউটিউবে ভিডিও দিলেন। তাহলে যারা কম্পিটিটর রিসার্চ পারে না ওরা কিন্তু এই ভিডিওটা দেখবে, দেখে বলবে, ও আচ্ছা, রবিউল ইসলাম ভালো একটা কম্পিটিটর রিসার্চ আমাকে শেখালো, তো উনি একজন প্রফেশনাল। ওনার, তাহলে যে ভিডিওটা দেখলো সে কিন্তু মাথায় রেখে দিল যে আপনি একজন প্রফেশনাল। সে, তার কোনো প্রবলেম হলে সে কিন্তু আপনাকে নক করবে আগে। নক করে বলবে যে ভাই আমার এই প্রবলেমটা হয়েছে, আপনি কি সলভ করে দিতে পারবেন? এখন আপনি তো আর ফ্রিতে সলভ করে দিবেন না, আপনি তো একটা টাকা নেবেন সেটার জন্য, তাই না? মানুষের প্রবলেম আছে, সলভার আপনি। তো কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনার রেগুলার হয়, আপনার ভিউ বাড়বে, মানুষজন দেখবে ইন ডিমান্ড কন্টেন্টগুলা। তারপর আপনাকে কন্টাক্ট করবে, আপনার সাথে যোগাযোগ করবে, আপনার কনসালটেন্সি নেবে, বা আপনার সার্ভিসটা কিনবে। আপনি একটা প্যাকেজ সাজায় রাখবেন, ধরেন যে আপনি 7 দিনের সার্ভিস দিবেন, আপনি $100 চার্জ করবেন, বা আপনি ধরেন 5,000 টাকা চার্জ করবেন। এরকম করে হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্ট, বা আপনি চাইলে ইংলিশে কন্টেন্ট দিয়ে সেটা আহ, ইংলিশের, সরি, যে ফরেন ক্লায়েন্টগুলা সেগুলোকেও আপনি নিতে পারেন। তো এটা আমি নিজে প্রুফ পাইছি, নিজে আমি করতেছি। আমার আমার ইউটিউব চ্যানেল আছে, হয়তোবা অনেকে জানেন, নাও জানতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমি মাঝে মাঝে ভিডিও দিতাম। এখন তেমন একটা দেই না, যখন ফ্রি হব তখন আবার দিব। তো সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাকে অনেকেই নক দিত যে ভাইয়া আপনার কি কোনো কোর্স আছে? আমি বললাম যে আমার কোনো কোর্স নাই। আবার বলে ভাইয়া আপনার কি কোনো সার্ভিস নেওয়া যাবে? আমি বললাম কি সার্ভিস? বলতেছে যে আমার তো একটা ই কমার্স স্টোর আছে বাংলাদেশে, আমি তো অ্যাড রান করে করাই দিছি, বাট ভালো রেজাল্ট পাচ্ছি না। আমি বললাম যে ঠিক আছে, করা যাবে। আমি একটা কনসালটেন্সি সার্ভিস দিই 2 ঘন্টার। এটার বাজেট, সরি, ফি হইতেছে 5,000 টাকা 2 ঘন্টা। আপনি চাইলে আজকে এক ঘন্টা নিতে পারেন, আগামী সপ্তাহের মধ্যে আরেক ঘন্টা নিতে পারেন। 2বার মিটিং করবো আপনার সাথে, 5,000 টাকা দিতে হবে। তো উনি কিন্তু টাকা দিয়ে দিছে, এবং হচ্ছে আমার সাথে কনসালটেন্সি সার্ভিসটা নিছে। এরকম অসংখ্য মেসেজ আমার কাছে আসে।
কমেন্টও হয়তো বা অনেকেই দেখবেন যদি আমার ভিজিট করেন চ্যানেলটা। তো এরকম কোশ্চেন আমি মানে প্রায় পেয়ে থাকি। আমার চ্যানেলটা কিন্তু মানে আহামরি যে অনেক বড় চ্যানেল এমন না, মাত্র 1600 বা 1060 ষাট জন বা 70 জন সাবস্ক্রাইবার আছে। টোটাল ভিউ হয়তো বা 35 থেকে 40 হাজার ভিউ হয়েছে আমার চ্যানেলে। তো এটা আমি কোনো অ্যাচিভমেন্ট বলবো না ইউটিউবের। আমি জাস্ট প্রেজেন্ট ছিলাম, কিছু মানুষ আমাকে দেখছে, আমাকে নক করছে, আমার সার্ভিস নিছে। ঠিক আছে। তো আমি কি কারোর কাছে তখন গেছি? আমি কিন্তু কারোর কাছে যাইনি। সবাই আমার কাছে আসছে, এসে আমার কাছ থেকে সার্ভিস নিছে। ওকে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা এটা খুবই কার্যকরী যদি আপনারা কেউ করতে পারেন। তার জন্য আমি বলবো এটা বেস্ট একটা ওয়ে টু গো হেড। আপনার ক্যারিয়ারটা যদি এভাবে শুরু হয়, টিউটোরিয়াল দিয়ে আপনার প্র্যাকটিসটা ভালো হবে। আপনার এগুলো মনে থাকবে আপনি যা যা করতেছেন। আবার আপনার একটা ক্লায়েন্টের বেস তৈরি হইতেছে। ওইটা এমন না যে আপনি ভিডিও দিবেন পরের দিনে ক্লায়েন্ট আসবে, এমন না। এটা তো আসলে সম্ভব না, জানেন আপনারা। এটা একটু টাইম লাগবে, ধরেন যে 1 মাস 2 মাস এর মধ্যেই দেখবেন যে নক আসা শুরু করছে। আর কনসিস্টেন্টলি ভিডিও দেওয়া শুরু করবেন, ভ্যালুয়েবল ভিডিওগুলো যেগুলো মার্কেটে কম আছে। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, আপনি যদি আহ, ধরেন অ্যাপেক্সে যে অ্যাডগুলো দেয়, এপেক্স যে স্টাইলে অ্যাডগুলো দেয়, ক্যারোজেল অ্যাড দিতে পারে, কালেকশন অ্যাড দিতে পারে, হ্যাঁ, এই অ্যাডটা আপনি একটু দেখবেন। দেখে আপনি নিজে একটা ওই ধরনের অ্যাড ক্রিয়েট করবেন। বলবেন যে অ্যাপেক্স কি ধরনের অ্যাড দেয়, কি ধরনের ফেসবুক অ্যাড দিয়ে থাকে, টাইটেল দিয়ে আপনি হচ্ছে আপনার টিউটোরিয়ালে দেখালেন যে এভাবে অ্যাপেক্সে অ্যাড দিয়ে থাকে। এটা আমরাও দিতে পারি, হ্যাঁ। তো মানুষ কিন্তু অ্যাপেক্স যখন নাম শুনবে, দেখবে, তখন কিন্তু সে ভিডিওতে ক্লিক করবে। বুঝতে পারছেন? নর্মাল মানুষজন কিন্তু অ্যাপেক্সের অ্যাড দিতে পারে না, কারণ তারা বুস্ট করা শিখছে, নর্মাল বুস্টিংটা। বুঝছেন? এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়ে। শিখাই দিলাম, কোর্স শেষে এগুলো অ্যাপ্লাই করবেন। আচ্ছা। তো নতুন বছর, এই জন্য আজকে একটু বেশি কথা বললাম হয়তোবা। জানি না কাজে লাগবে কিনা, কতটুকু মাথায় নিতে পারছেন। তবে আমি আশা রাখি আপনারা ভালো কিছু করবেন। আমি এই আশাই হচ্ছে আপনাদের সবসময় শেখানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ স্যার, ভালো কিছু হবে। আব্দুর রহিম, এমডি জি আব্দুর স্যার। রহিম বলছেন? জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, ক্লাসগুলা কি বুঝতে পারতেছেন? জি স্যার। প্র্যাকটিস করা হইতেছে? জি স্যার। ওকে। স্যার আমার একটা ছিল। বলেন। স্যার হচ্ছে আমরা তো স্যার ইংলিশ যেটা কমিউনিকেশন যেটা আমরা করছি হুম সেটা হুম। হচ্ছে মেসেজের উপর। সেখানে আমরা স্যার মেসেজ মেসেজ করতে গিয়ে স্যার দেখছি অনেকেই স্যার চ্যাট জিপিটি ইউজ করে স্যার মেসেজ দিচ্ছে। এটা স্যার বোঝা যায় একদম হুম হুম। ক্লিয়ারলি। হ্যাঁ। এবং স্যার আমরা যদি সেটাকে স্যার যদি আমরা কোনো টপিকের উপরে স্যার যদি আপনি যদি বলতেন যে স্যার ওটা হচ্ছে ইংলিশে ভিডিও কন্টেন্ট করে যদি আমরা গ্রুপেই দিই, সেই ক্ষেত্রে দেখা গেলো স্যার তাদের সাথে আমরা ডাইরেক্ট মানে কথা বলার যে একটা প্র্যাকটিস সেটাও হয়ে গেল। এরকম কি স্যার করা যায়? হ্যাঁ, এটা তো ভালো উদ্যোগ। এটা সবাই কি গ্রহণ করে কিনা এটা তো একটা কথা। তবে ভালো একটা আইডিয়া দিয়েছেন। আমি হচ্ছে তাহলে আপনাদের টপিক দিয়ে দিব, যারা যেগুলোর উপর সবাই অবগত আছে। ব্যাচ ওয়ানেও সবাই শিখছে ওইটা, এবং আপনারাও শিখে ফেলছেন। আমি এই টাইপের কোন একটা হয়তো বা কন্টেন্ট দিব, বলবো যে এটার উপর ভিডিও বানায় নিয়ে আসেন ইংলিশে। এটা ভালো হবে, তাই না? জি স্যার।
অনেকের অথবা স্যার, মনে হয় একটু কঠিন হয়ে গেল। স্যার আরেকটা কাজ করা যায়। জি বলেন। যে স্যার কাজটা হলো যে ধরেন আপনি একটা আমাদের কনভার্সন কিন্তু অনেকগুলা ভিডিও পাওয়া যায় ইউটিউবে, এটা হুম। করে গ্রুপে দিলেন, বললেন যে এর উপরে পরবর্তী ক্লাসে যেরকম আমাদের হোমওয়ার্ক জিজ্ঞাসা করেন না যে এটা কিভাবে কাজ, হুম। এভাবে একজনকে জিজ্ঞাসা করলেন, তাহলে স্যার এই উত্তর দেওয়ার এই অনেকে শিখে আসবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো আইডিয়া দিচ্ছেন, এটা করা যায়। ভালো লাগছে। স্যার আরেকটা কথা ছিল। জি বলেন। স্যার আমাদের যে গ্রুপ এড করা হয়েছে, এই গ্রুপে ফার্স্ট বেসের স্টুডেন্ট ছিল তো, এই জন্য আমাদের বেসের মানে অনেকে কথা বলতে দ্বিধাবোধ করে, মানে ভাবে যে আমাদের মধ্যে একটা কমিউনিকেশন আছে, কিন্তু ওই যে ফার্স্ট বেসের প্লাবান আছে ওদের সামনে কথা বলতে একটু দ্বিধাবোধ করে। যদি আমাদের আমাদের বেস নিয়ে একটা গ্রুপ করতেন তাহলে ভুল হলেও এরা আর কি ওরকম দ্বিধাবোধ করতে না। আর কয়েকজন আমাকে বলছে এই কথাটা। আচ্ছা, দেখেন, ফার্স্ট ব্যাচের এখনো কিন্তু সবাই, মানে এমন কেউ হয় নাই যাদের সামনে আপনারা লজ্জা পাবেন। ওরাও কিন্তু শিখতেছে। ওরা ধরেন কয়েকজনের মতো হচ্ছে ক্লায়েন্ট পাইছে, বাট এটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট না। ওরাও কিন্তু ছোট, আপনারাও একদম ছোট। তো কমিউনিকেশনে এই জিনিসটা কখনো হবে না যে লজ্জা পাইতে হবে। কারণ দেখেন, আপনি আজকে 10 জন মানুষের সাথে কথা বলতেছেন, 10 জন মানুষের সামনে কথা বলতেছেন। আপনি যদি লজ্জা পান, আপনি ক্লায়েন্টের সাথে গিয়েও হচ্ছে লজ্জা পাবেন। আপনি উম, একটা ইউটিউব ভিডিও বানাতে গেলেও হচ্ছে আপনি লজ্জা পাবেন, যে আপনি আপনি 10 বার চিন্তা করবেন যে মানুষজন কি ভাবতেছে আমার নিয়ে। ওকে। তো জি স্যার। এটা ভাবেন না যে কে কি ভাবলো না ভাবলো। আপনি আপনার এটাই দিন শেষে আপনি 10 জন মানুষকে কি ভ্যালু দিলেন, এটাই হচ্ছে দিন শেষে আপনার রিয়েলাইজেশন। তো আমি যখন একটা টপিক দিয়ে দেবো, এই টপিকে আপনারা যাদের যে যে আইডিয়া আছে সেটা নিয়ে আপনারা কথা বলবেন। তো এমন তো না যে আমরা অফেন্সিভ হয়ে যাব আরেকজন দেখলেই। আমরা তো ওইরকম মানুষ না, তাই না? আমরা একজন আরেকজনকে হচ্ছে হেল্প করব, সাপোর্ট করব, মোটিভেট করব। তো ওরাও কিন্তু চায় আপনারা হচ্ছে ভালোভাবে কমিউনিকেট করেন। ওরাও যেন করতে পারে। ওরাও কিন্তু লজ্জা পায় যে নতুন মানুষজন, ওদের সাথে কখনো দেখা হয় নাই, কথা হয় নাই, কি কথা বলবো কি না বলবো, কি না কি ভাবে, এগুলো নিয়ে হচ্ছে লজ্জা পায়। তো এটা করা যাবে না। এই জন্য আমি সবাইকে একত্র করছি, যাতে আপনারা অ্যাটলিস্ট ইংলিশটা ভালো করে প্র্যাকটিস করতে পারেন। আমরা ওইখানে সবাই নতুন, ভুল হবে এটাই স্বাভাবিক। ঠিক আছে। জি স্যার, ওই লাবিদ ভাই যে একটা কথা বললো না যে চ্যাট জিপিটি ইউজ করে, এই জন্য স্যার ওইভাবে করা হয় না। আপনি ওই যে ভিডিও সিস্টেম করলে তাহলে স্যার সবার একটা আগ্রহ থাকবে যে স্যার ক্লাসে কোশ্চেন করবে। ঠিক আছে, আমি এটা আপনাকে ইয়ে করবো না, আমি টপিক দিয়ে দিব নি, সবাই ভিডিও বানায়। আর টপিক আমি যদি দিয়ে দিই, ওইটার উপর যদি কথা বলতে হয় চ্যাটে কথা বলতে পারবে। আর আমি হচ্ছে একটা ডিসক্লেমার দিয়ে দিব যে কেউ যেন চ্যাট জিপিটি ইউজ না করে। চ্যাট জিপিটি ইউজ করলে তো বোঝাই যায় যে এটা চ্যাট জিপিটির মাধ্যমে বলা হয়েছে। আমি এটা এনশিওর করবো, অসুবিধা নেই। আচ্ছা, আজকে শেখাবো লিড জেনারেশন ক্যাম্পেইন কিভাবে করব, সর্বনিম্ন খরচে কিভাবে লিড জেনারেট করব, লিড জেনারেশন কি, এগুলো সম্পর্কে আজকে একটা ধারণা পাবো। অনেক কথা বলে ফেলছি। উম, হয়তো বা অনেকের কাছে বোরিং লাগছে, এর জন্য সরি। স্যার আর ক্লাসটা আজকে হয়তো বা হাফ হবে, বাকিটা আমরা আগামী ক্লাসে দেখব।
স্যার আমাদের না এবি টেস্টিং বোঝানোর কথা ছিল আজকে। জি জি। এবি টেস্টিং। হ্যাঁ, এবি টেস্টিংটা আমরা লিড জেনারেশন করার পরেই করি। আচ্ছা ঠিক স্যার। আছে। এবি টেস্টিংটা আমরা হচ্ছে রেজাল্ট বের করার জন্য করব। আগে আমরা হচ্ছে শিখি যে লিড জেনারেশন ক্যাম্পেইনটা কিভাবে করে, তারপরে এবি টেস্টিংটা করে ফেলবো। এবি টেস্টিং করা, এবি টেস্টিং একটা স্ট্র্যাটেজি, বুঝছেন, একটা কৌশল। স্যার এবি টেস্টিং এর মাধ্যমে কি হয়েছে, আপনি কালকে যে দেখালেন যে আমরা এরকম ভাবে কাজ করলে 2 সেকেন্ড বা 30 সেকেন্ডের কাজ দিলে এতজন মানুষকে দেখাতে পারবে, এটা কি এবি টেস্টিং এর মাধ্যমে? না, ওইটা এবি টেস্টিং না। তাহলে স্যার এবি আমি যখন টেস্টিং, ad run করতে গেলাম স্যার, ওই সময় আমার সাইডে তো এরকম স্যার শো করলো না যে এত থেকে এতজন মানুষ দেখবে। আচ্ছা, ওইটা ওইটা তো একটা এস্টিমেটেড রেজাল্ট দেয়, ওইটা সব অ্যাডই দেয়। বাট এবি টেস্টিং টোটালি একটা ভিন্ন জিনিস। যদি বেসিক একটা আইডিয়া দিই, ধরেন যে এ একটা অ্যাড, বি একটা অ্যাড, সি আরেকটা অ্যাড, তিনটা ডিফারেন্ট অ্যাড। ধরেন যে একটা কলমই আপনি বিক্রি করতেছেন, ঠিক আছে? আপনার একটা ক্যাম্পেইনে আপনি একটা কলম বিক্রি করতেছেন। কলমটা আপনি একটা ভিডিও করছেন কলমের, যে হাউ টু ইউজ দিস পেন, কিভাবে এই কলমটা ইউজ করতে হয়, এটার একটা ভিডিও দিছেন। আরেকটা ভিডিও দিছেন যে এই কলমটা আসলে কতটা ভালো, এটার একজন কাস্টমার রিভিউ ভিডিওতে এসে দিতেছে, যে এই কলমটা আমি গত 3 মাস থেকে ইউজ করতেছি। এটার আহ, এটার লেখার ধরনটা অনেক সুন্দর, এটা খুব ভালো কালি দেয়, এবং কখনো আমি প্রবলেম ফেস করি না এই কলম দিয়ে লেখার সময়। এই টাইপের ইয়া হচ্ছে কথাবার্তা বলতেছে ভিডিও ফিডব্যাকের ওইখানে। তো দুইটা হইলো আমার কন্টেন্ট। আরেকটা কন্টেন্ট হইলো এই কলম, এই কলমের হচ্ছে একটা ইমেজ ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? ইমেজে কলমের যে ফাংশনগুলা এগুলা হচ্ছে লিখে দেওয়া হয়েছে। তাহলে তিনটা অ্যাড হইলো, তিনটা কন্টেন্ট হইলো, তাই না? তিনটা কন্টেন্ট কিন্তু তিনটা ডিফারেন্ট অ্যাড হয়ে যায়। তো যখন এই তিনটা ডিফারেন্ট অ্যাড হয়ে যায়, তিনটা ডিফারেন্ট যখন অ্যাড হয়ে যায়, আমরা যখন এটা ক্যাম্পেইন হিসেবে পাবলিশ করি তিনটা অ্যাড একত্রে, অডিয়েন্সরা তিনটা ভিডিওর মধ্যে যে কোনো একটাকে চয়েস করে, যে এই এই অ্যাডটা ভাল লাগছে, বা ভিডিও ফিডব্যাকটা ভাল লাগছে, বা কলমটা কিভাবে ইউজ করে এই ভিডিওটা ভাল লাগছে। ধরেন ওই ভিডিও ফিডব্যাকটাই ভাল লাগছে সবার, আর বাকি দুইটা একটু কম ভালো লাগছে, কম এঙ্গেজমেন্ট হয়েছে। তো আমি দেখলাম কলম যেটা ফিডব্যাক দিতেছে, যে যে ভিডিওতে, ওই ভিডিওতে রেজাল্ট আসছে ধরেন, বা সেল আসছে ধরেন 100টা। আর বাকি যে দুইটা কন্টেন্ট, ওইটাতে সেল আসছে ধরেন 20টা আর 25টা। তাহলে তিনটা কন্টেন্টের মধ্যে কোন কন্টেন্টটা ভালো কাজ করলো, পারফরমেন্স ভালো এনে দিল? যে কন্টেন্ট কলমের ভিডিও ফিডব্যাক দিছে, তাই না? ভিডিও রিভিউ দিছে, ওই কন্টেন্টটা ভালো পারফর্ম করলো। তাহলে আমি এই তিনটা মানে এবিসি কন্টেন্টের মধ্যে আমার কিন্তু যে কোনো একটা ভালো পারফর্ম করলো, বাকি দুইটা কিন্তু ভালো করলো না। এই যে টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে অডিয়েন্স আসলে পছন্দ করতেছে এই ভিডিওটা, যেটা ভিডিও ফিডব্যাকের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে, ওই ভিডিওটা সবার পছন্দ করতেছে। তাহলে আমি ওইটাকে কন্টিনিউ রাখবো, আর বাকিগুলাকে স্টপ করব, কারণ বাকিগুলা তো আমাকে ভালো রেজাল্ট এনে দিচ্ছে না, শুধু একটাই ভালো রেজাল্ট এনে দিতেছে। বুঝতে পারছেন তাহলে ব্যাপারটা? বেসিক জিনিসটা কি বুঝতে পারছেন?
বুঝেন নাই? হ্যালো? আচ্ছা, না জি বুঝলে, স্যার। না বুঝলে বলেন যে বুঝি নাই, এটা তো আমি বুঝাবোই, সমস্যা নাই। ওইটা এটা আপনাকে আসলে বলা যাবে। প্র্যাকটিক্যালি না করলে বোঝা যায় না। বাট আমি জাস্ট থিওরিটিক্যালি আপনাদের একটা জিনিস বুঝাইছি যে একটা প্রোডাক্ট তিনটা ডিফারেন্ট ভ্যারিয়েশন কন্টেন্টের, জাস্ট টেস্ট করব আমরা এই তিনটা কন্টেন্ট দিয়ে যে কোনটা ভালো, কোনটা ভালো পারফর্ম করে, কোনটা মানুষ পছন্দ করে। ওই তিনটা থেকে একটা বের করব, সবচেয়ে ভালোটা। ওইটাকে নিয়ে আমি আগাবো, বাকিগুলা স্টপ করে দেব বা ডিলিট করে দেব। ওইটাকে বলে এবি টেস্টিং। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, লিড ক্যাম্পেইন করার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে। আচ্ছা, দেখেন, ধরেন একজন ডক্টর, ডক্টর বা লয়ার অথবা ডেন্টিস্ট, তারপরে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, আর কি হইতে পারে, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল, আচ্ছা এই কার মেকানিক্সটা কি বলে, অটোমোবাইল মেকানিক্স। আচ্ছা, এইখানে দেখেন কি কি লিখছি, আমি একটু খেয়াল করেন ভালো করে। ডক্টর বা লয়ার বা ডেন্টিস্ট, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, ইলেকট্রিশিয়ান, কার ওয়াশ অ্যান্ড ডিটেইলিং সার্ভিস। আচ্ছা, আপনার কি মনে হয় যে ওরা আসলে প্রোডাক্ট সেল করে? এই যে মানুষজন, যারা এই ক্যাটাগরির মানুষজন, তারা কি কোনো প্রোডাক্ট সেল করে? না স্যার। জি না স্যার। কি করে তারা? তারপর স্যার কনসালটেন্সি দেয়। স্যার, হুম। তারপর স্যার আপনার পরামর্শ দেয়। তারপর দিক নির্দেশনা দেয়, এগুলি আর কি। যেমন এই যে কার ওয়াশিং কোম্পানি বা কার ওয়াশিং একটা দোকান আছে, ওরা কি করে? ওরা ওরা কি ওরা তার পরামর্শ দেয় না, ওরা স্যার সেবা দেয়। সেবা দেয়, সার্ভিস। দেখছেন, এই যে সার্ভিস, এখন বুঝতে পারছেন? তাহলে ওরা সার্ভিস দেয়, সার্ভিস কিন্তু দেখা যায় না, সার্ভিস ধরাও যায় না, ছোঁয়া যায় না, বাতাসের মতোই, তাই না? শুধু আচ্ছা, অনুভব করা যায় স্যার। অনুভব করা যায়। তো এটা কোনো প্রোডাক্ট না, এটা একটা সার্ভিস। এই জিনিসটা কিন্তু সেল হয়, সেল হয় না? স্যার এটাও তো একটি পণ্যের মধ্যে পড়ে। ওইটাই তো ডিজিটাল পণ্য, যেটা ধরা যায় না। এই জন্য এটা প্রোডাক্ট না হয়ে সার্ভিস হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য প্রোডাক্ট না হয়ে এটা সার্ভিস হয়েছে। তো এই এই জিনিসটা আবার সেলও হয়। যেমন ডাক্তারের কাছে যাবেন, কিংবা লয়ারের কাছে যাবেন, বা ডেন্টিস্টের কাছে যাবেন, ওরা ওদের সার্ভিসটা দিবে একটা টাকার বিনিময়ে, এবং পরামর্শ দিতে পারে। ধরেন লয়ার, ওরা যেটা করবে, ওরা আপনাকে একটা ভালো পরামর্শ দিবে।
আইনজীবীরা, ধরেন আপনার একটা সমস্যা হয়েছে, পারিবারিক ঝামেলা কিংবা এলাকার একটা ঝামেলা, ঠিক আছে? এই ঝামেলা থেকে আপনি আসলে ক্লিয়ার ভাবে বুঝতে চাইতেছেন যে এটাতে আপনার আসলে কতটুকু ক্ষতি হইতে পারে, বা যদি ক্ষতি হয়ে যায় আপনার এটা থেকে ওভারকাম করার জন্য কি কি করতে হবে। এটা আপনি লয়ারের থেকে একটা পরামর্শ নেবেন। লয়ার তখন আপনাকে সময় দিয়ে বুঝাবে। অথবা আপনার যদি জমি সংক্রান্ত কোনো ঝামেলা থাকে, কোনো কাগজপাতিতে ঝামেলা থাকে, সেগুলো আপনার লয়ার খুব সুন্দর করে গুছিয়ে দিবে। খুব সুন্দর করে আপনাকে একটা গাইডলাইন দিবে যে এটা করলে এটা হবে, এখানে গেলে আপনার প্রবলেমটা সলভ হবে, এটা ঠিক করতে এত টাকা খরচ হতে পারে। এটার একটা এস্টিমেটেড সলিউশন আপনাকে দিয়ে দিবে লয়ার। তো ধরেন লয়ার আপনাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা যে সময়টাই দিল, ডাক্তার আপনার সাথে কথা বললো 5 মিনিট 10 মিনিট, ডেন্টিস্ট আপনার সাথে কথা বললে হচ্ছে একটা সার্ভিস চার্জ করলো। এই যে এটাকে বলে কনসালটেন্সি। হুম। ওরা যে আপনাকে 5 মিনিট দিবে, 10 মিনিট দিবে বা 1 ঘন্টা সময় দিবে, এই 1 ঘন্টাতে হচ্ছে ওরা পরামর্শ দিবে, পরামর্শ বা আলাপ করবে আপনার সাথে। ও এই সময়ের জন্য আপনার কাছে চার্জ করবে। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল যারা আছে, কার ওয়াশিং বা ডিটেইলিং সার্ভিস যারা দেয়, ইলেকট্রিশিয়ান যারা, এরা হচ্ছে সার্ভিসটা সেল করে। ওদের সার্ভিস আছে, একটা জায়গায় ওরা পারদর্শী, ওই এক্সপিরিয়েন্সটাকে সেল করে। আপনি ডিজিটাল মার্কেটিং প্রফেশনালের কাছে যাবেন, ও আপনাকে হচ্ছে কনসালটেন্সিও দিতে পারবে, আপনাকে সার্ভিসও দিতে পারবে। ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট করে দিবে, 30 দিনের জন্য একটা সার্ভিস চার্জ করবে। ইলেকট্রিশিয়ান, আপনার বাসায় একটা ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছে, এটা দ্রুত সমাধান করার জন্য ইলেকট্রিশিয়ান দরকার হয়, ওকে আপনি আসতে বলবেন, আপনার 500 টাকা দেওয়া লাগবে বা 1,000 টাকা দেওয়া লাগবে। কার ওয়াশ ডিটেইলিং সার্ভিস, একটা কার ওয়াশিং বা ইয়েতে যান, ডিটেইলিং সার্ভিসের শপে যান, আপনার বাইক কিংবা আপনার হচ্ছে কার, সেটাকে যদি ওয়াশ করতে চান, ওরা একটা চার্জ করবে, 200 টাকা বা 250 টাকা বা 500 টাকা। কোনো প্রোডাক্ট সেল করতেছে না, এরা সবাই সার্ভিস প্রোভাইডার। তো এই বিজনেসগুলা ডিজিটাল মিডিয়াতে বা ফেসবুকে বা গুগলে বা হচ্ছে আদার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাডের মাধ্যমে আসলে কিভাবে সেল হয়, অনলাইনে কিভাবে সেল হয়, এই কনসেপ্টটার জন্য আসে হচ্ছে লিড জেনারেশন। এটা যেহেতু প্রোডাক্ট না, এটা মানুষের সাথে কথা বলে তারপরে ফিক্স করতে হয়। তো এই জন্য কি করতেছে ফেসবুক, ফেসবুক বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার তো এটা প্রোডাক্ট না, তোমার তো সার্ভিস, তুমি তাহলে হচ্ছে উম, এই প্রসেসে ইয়ে করো, তোমার সার্ভিসটা সেল করো। তুমি একটা ফ্রি কনসালটেন্সি দাও, মানে হচ্ছে 5 মিনিট বা 10 মিনিটের জন্য কথা বলো কাস্টমারের সাথে। তুমি নিজে কথা বলতে পারো কিংবা হচ্ছে তোমার কোনো অ্যাসোসিয়েট বা অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কথা বলায় তাদের ইনফরমেশনগুলো নিতে পারো। নেওয়ার পর তাদেরকে জানাতে পারো যে আহ, অমুক টাইমে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেন, ওই টাইমে হচ্ছে আপনাকে সার্ভিসটা দিবে ওরা। যেমন আপনি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন,
ঠিক আছে, তার অ্যাড দেখছেন, সে হচ্ছে একটা কনসালটেন্সি দিবে আপনাকে। ধরেন ডক্টর তো ফ্রি কনসালটেন্সি দিবে না, এই ফ্রি জিনিসটাকে এখন আপাতত বাদ রাখেন। তো কনসালটেন্সি দিবে ডক্টর। এখন ডক্টরের দরকার আপনার এই ইনফরমেশনগুলো, তাই না? ডক্টর আপনার সাথে কথা বলার আগে আপনাকে আপনার এই সম্পর্কে জেনে নেবে। তাহলে ওনার কাজ করতে সুবিধা হবে, বা উনি বুঝতে পারবে যে আপনি আসলে অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন। তো একটা ফর্ম দিবে ডক্টর, অ্যাডের মাধ্যমে ডক্টর হচ্ছে আপনাকে একটা ফর্ম দিবে, সেখানে নাম, ফোন নাম্বার, ইমেইল, অ্যাড্রেস এবং হচ্ছে ডিজিজের নাম, মানে রোগের নাম। এটা যখন একত্রে বলা হইতেছে, এগুলো কিন্তু এক একটা ডেটা। যেমন ডিজিজের নাম একটা ডেটা, অ্যাড্রেস একটা ডেটা, তারপরে ফোন নাম্বার একটা ডেটা, নেম হচ্ছে একটা ডেটা। এই যে কতগুলো ডেটার সমন্বয়ে তৈরি হয় একটা ইনফরমেশন, তাই না? ইনফরমেশন। আর ডেটা কোনগুলা? ডেটার একটা উদাহরণ দিই চলেন। উদাহরণ হচ্ছে নেম অথবা ইমেইল, এগুলো হচ্ছে কি ডেটার উদাহরণ। আর ইনফরমেশন গুলো গুলা কি কি? ইনফরমেশন গুলো হচ্ছে এই যেগুলো সবগুলো একত্রে একটা ইনফরমেশন। আর শুধু নাম, এটা হচ্ছে একটা ডেটা। তথ্য উপাত্ত পড়ছেন না আইসিটি বইয়ে? মনে মনে পড়ে? ডেটা হচ্ছে একটা আহ, ছোট অংশ, তথ্যের একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডেটা। তথ্য মানে ইনফরমেশন, ডেটা মানে উপাত্ত। মনে পড়ে? জি স্যার। হুম। তো এই যে ইনফরমেশন, এই যে ইনফরমেশন, ডেটার সমষ্টি, এটাকে একত্রে বলে লিড। ঠিক আছে, এটাকে বলতেছে কি লিড। এখন বুঝতে পারছেন লিড জেনারেশন কি? জেনারেট করা হচ্ছে জেনারেশন, জেনারেট থেকে আসছে জেনারেশন। তো লিড নিয়ে আসা বা লিড তৈরি করা, আপনার ফেসবুক অ্যাডের মাধ্যমে লিড জেনারেশন করবেন, লিড নিয়ে আসবেন, কাস্টমারের লিড। তো ডক্টর কিন্তু তখনই খুশি হবে যখন সে দেখবে যে ও আচ্ছা, আমার অনেকগুলো লিড আসছে, 100টা 200টা লিড আসছে। ডক্টর ডক্টর কিন্তু অনেক খুশি হয়ে যাবে যে আচ্ছা ঠিক আছে, এগুলো আমাকে দেখতে হবে, আমি টাকাও পাবো। একজন ইলেকট্রিশিয়ান যখন দেখবে যে তার পটেনশিয়াল কাস্টমার মানে হচ্ছে লিড 50টা বা 60টা আছে, সে কিন্তু হ্যাপি হয়ে যাবে। ও বলবে যে আচ্ছা ঠিক আছে, 50 জনকে আমার সার্ভিস দেওয়া হইতে পারে। ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, আপনাকে যদি এরকম 50টা লিড জেনারেট করে দেওয়া হয় যে আহ, রকিবুল ইসলাম, আপনি ডিজিটাল মার্কেটার, এই জন্য আপনাকে আমি 100টা লিড দিলাম যারা কিনা আপনার সার্ভিস নিতে চায়, নিতে ইচ্ছুক, আপনি কিন্তু হ্যাপি হয়ে যাবেন, তাই না? তো লিড জেনারেশনের মাধ্যমে আমরা কি করতেছি, কাস্টমারের ডেটা কালেক্ট করতেছি, তাদের ইনফরমেশন গুলা, তাদের নাম, তাদের ফোন নাম্বার, ইমেইল, তাদের ডিজিজ নেম, বা ডিজিজ নেমের এখানে যদি ডিজিটাল মার্কেটিং এর হয় যে ওইখানে বলা থাকবে সার্ভিস নেম, কোন সার্ভিসটা যাচ্ছে, ফেসবুক অ্যাড নাকি গুগল অ্যাড নাকি ইউটিউবের অ্যাড নাকি ইমেল মার্কেটিং নাকি এসইও, তারা আসলে কি সার্ভিস যাচ্ছে যাচ্ছে এটা আমরা কিন্তু ওইভাবে নিচে কোশ্চেন করে অপশন সহ দিয়ে দিতে পারবো আমাদের লিড জেনারেশন ফর্মে। তাহলে সার্ভিস বেসড বিজনেসগুলা ডিপেন্ড করে লিড জেনারেশনের উপর, ফেসবুক লিড জেনারেশনের উপর। ওকে, তাহলে চলেন আমরা একটা ডেমো ক্যাম্পেইন করি আজকে লিড জেনারেশনের। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, আচ্ছা আমাকে একটু বলেন সবাই, আপনারা বুঝতে পারছেন কিনা এই জিনিসটা, লিড জেনারেশন জিনিসটা বুঝতে পারছেন কি সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা আগাই। তো অ্যাড ম্যানেজারে গিয়ে আমাদের ক্রিয়েট ক্যাম্পেইন করতে হবে, তারপর হচ্ছে সিলেক্ট করতে হবে লিড, লিডটা সিলেক্ট করলাম।
কন্টিনিউ করলাম। রিকমেন্ডেড সেটিংয়ে যাব না, আমরা ম্যানুয়াল লিড ক্যাম্পেইনে যাব, যেহেতু আমাদের ডেটা নাই। যেমনি আছে থাকুক। নেক্সট, অ্যাড সেট লেভেল। আমরা লিড জেনারেশন করতে চাই কোন মাধ্যমে, এটা আমাদের আবার বলে দিতে হবে ফেসবুক ক্যাম্পেইনে, অ্যাড ক্যাম্পেইনে। দেখেন, ওয়েবসাইটের মাধ্যমে লিড জেনারেট করা যায়, ওটা আমরা দেখব পরে। ওয়েবসাইট অ্যান্ড কলের মাধ্যমে লিড জেনারেট করা যায়, ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে তৈরি করা যায়, মেসেঞ্জারের মাধ্যমে তৈরি করা যায়। ইনস্ট্যান্ট ফর্ম অথবা মেসেঞ্জারের মাধ্যমে করা যায়। আবার ইনস্টাগ্রাম বিজনেস পেজের মাধ্যমে করা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করা যায়, কলের মাধ্যমে নেওয়া যায়, অ্যাপসের মাধ্যমে নেওয়া যায়। আমরা আজকে শিখব ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে। ইনস্ট্যান্ট ফর্ম কিভাবে আপনাকে লিড জেনারেট করতে হেল্প করবে, এটা আজকে আমরা দেখব। আচ্ছা, লিড জেনারেশন করার আগে একটা জিনিস আপনার এনশিওর করে নিতে হবে। সেটা হইতেছে যে এই যে ফেসবুক পেজ, আমাদের যে ফেসবুক পেজটা আছে, এই পেজটা লিড জেনারেট যেহেতু করবেন, ফেসবুকের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই যে দেখেন, ভিউ টার্মস। এটা কিন্তু আপনি লিড জেনারেশন করতে পারবেন না, এই জন্য কিন্তু একটা রেড নোটিশ দিয়ে দিছে যে টার্ম অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড। আপনি ওদের রুলস বা সার্ভিসের যে রুলস রেগুলেশনটা আছে ওটা আপনি অ্যাকসেপ্ট করেন নাই। অ্যাকসেপ্ট করবেন তাহলে অ্যাড রান করতে দিব, আদারওয়াইজ অ্যাড রান করতে দিব না। আচ্ছা, ভিউ টার্মস কি আছে টার্মসে? টার্মসে বলা আছে যে আপনি কিভাবে অ্যাড ইয়াটা দিবেন, লিড জেনারেশনের জন্য ক্যাম্পেইনটা করবেন, কি কি পলিসি ভায়োলেট হয় না হয়, কিভাবে অ্যাড দিলে একটা অ্যাপ্রুভ করে, এইসব সম্পর্কে বলা আছে। লিগাল টার্মস, পলিসিস, তারপর হচ্ছে কমার্শিয়াল টার্মস, এগুলো অনেক কিছু আছে। এগুলা যদি সময় থাকে পড়ে নেবেন, না হলে আমাদের ওই যে ফেসবুক অ্যাড পলিসির যে ইয়াটা দিছিলাম, গাইডলাইনটা দিছিলাম, বইটা দিছিলাম পিডিএফ, ওইটা যদি ভালো করে পড়ে থাকেন ওইটাতেই কাজ হয়ে যাবে। আচ্ছা, আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা অ্যাকসেপ্ট করে নিলাম। দেখেন রেড নোটিশ চলে যাবে। আচ্ছা, চলে গেছে। এখন দেখেন, বাজেট, স্কেডিউল এগুলো সব ঠিক থাকুক, এগুলো আমরা চেঞ্জ করব না। আমরা যাই নেক্সটে, অ্যাডে যাই। অ্যাডে গিয়ে আমাদের একটু রিফ্রেশ দিই, এই যে রেড নোটিশটা এখনো যায় নাই, আমরা একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলাম, চলে গেছে। আচ্ছা, আমরা যেটা করব, আমাদের পেজটা এমএফআই ফ্যাশন থাকুক, অসুবিধা নেই। আমরা আগে অ্যাডটা বুঝি, তাইলেই হবে। ধরে নেন এমএফআই ফ্যাশন হচ্ছে একটা, কি কি সার্ভিস দিব বলেন তো? যে কোনো একটা সার্ভিসের নাম বলেন, ওইটা নিয়ে আজকে আমরা একটা প্র্যাকটিস করি। অনেকগুলো সার্ভিসের নাম বললাম না এখানে, এখান থেকে যে কোনো একটা পিক করেন। বলেন বলেন। ডিজিটাল মার্কেট। ডিজিটাল মার্কেটিং, ওকে। আচ্ছা, আমি বলছিলাম যে ফেসবুকে অ্যাড দিতে হলে আমাদের স্কোয়ার শেপের ইমেজ লাগে। এই যে কাস্টম সাইজ নেবেন, স্কোয়ার শেপ, এই যে 1080 বাই 1080, এটা নিলাম। এখন আমাদের সার্ভিস হইতেছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা আমরা কিভাবে লিড কালেক্ট করবো এটার? আমরা একটু ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, এখান থেকে একটা সিলেক্ট করতে হবে, ধরেন এটাই দিলাম, এটা দিলাম। আর ক্লাসে কে কে আছেন দেখি। আচ্ছা, আরিফুর রহমান হচ্ছে অ্যাড দিবে। আরিফুর আরিফুর রহমান, উনি হচ্ছে অ্যাড দিতেছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের। বিজনেস সার্ভিসেস কি কি বলতেছে? ক্রিয়েটিং অপরচুনিটিস, ক্রিয়েটিং এ মার্কেটিং স্ট্র্যাটেজি, বুস্ট ইউর সেলস, অ্যানালাইজ দ্য মার্কেট। আমরা দিলাম হচ্ছে ক্যাম্পেইন সেট আপ, মার্কেটিং প্ল্যান অ্যান্ড সেলস ফানেল। তারপরে দিলাম হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস।
the scale ads for business growth. ওকে, দেখেন আমরা আমাদের সার্ভিসটা আমরা ছোট পরিসরে বোঝাইলাম, আমরা বিস্তারিত দিয়ে দিলাম এইটুকু। এখন আমরা হচ্ছে যদি বলে দিই যে সাইন আপ টুডে ফর দ্য বেস্ট প্রাইস, মানে আমাদের সার্ভিসটা নিবে একটা বেস্ট প্রাইসে, এটা আমরা লিখে দিলাম। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল আমাদের কন্টেন্ট। এটা আমরা যদি এখন এডে বসাই, ডাউনলোড করে নিই। ওকে, আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা কল টু অ্যাকশন বাটন, লার্ন মোড দিতে পারি, গেট কোড দিতে পারি। গেট কোড মানে হচ্ছে যে কোটেশন, প্রাইস কোটেশন ওইটা। তারপর হচ্ছে বুক নাও দিতে পারি, অ্যাপ্লাই নাও দিতে পারি, সাবস্ক্রাইব এটা না। আচ্ছা, ধরেন লার্ন মোড দিলাম। আর হেডলাইন কি দেওয়া যায়? বুক ইউর মার্কেটিং পার্টনার। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম হেডলাইন। আর হচ্ছে প্রাইমারি টেক্সট আমরা কি দিতে পারি? আমরা চ্যাট জিপিটিকে ইউজ করতে পারি এটার জন্য। ধরেন আরিফুর রহমান হচ্ছে এই সার্ভিসটা দেয়। আচ্ছা, আমরা একটু আচ্ছা, তো আমরা একটু প্রাইমারি টেক্সটটা লিখবো। কি লেখা যায় আমরা একটু এখানে চ্যাট জিপিটিকে হেল্প করি। রাইট মি ফেসবুক অ্যাড কপি ফর লিড জেনারেশন, উই আর প্রোভাইডিং ডিজিটাল মার্কেটিং সার্ভিস including Facebook ad campaign setup, competitor analysis, তারপর হচ্ছে স্কেল বিজনেস ফর গ্রোথ, তারপরে কি ছিল, মার্কেটিং প্ল্যান অ্যান্ড সেলস ফানেল, মার্কেটিং প্ল্যান অ্যান্ড সেলস ফানেল। If they book the service today, they will get the best price. ওকে, আমি চ্যাট জিপিটিকে এটা লিখে দিলাম। দেখেন চ্যাট জিপিটি আমাকে কিন্তু পুরা অ্যাড কপি লিখে দিল।
হেডলাইন স্যার সহ দিয়ে দিছে। স্যার আমরা হেড চেঞ্জ কই স্যার, আমরা তো দেখতেছি না। ও আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? হাই হাই, এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা, আমি তো এটা লিখে দিছি এই যে চ্যাট জিপিটি কে, এটাকে আমি লিখে দিছি, দেখেন কি লিখছি। রাইট মি ফেসবুক অ্যাড কপি ফর লিড জেনারেশন। We are providing digital marketing service, including Facebook ad campaign setup, competitor analysis, scale business for growth, marketing plan, and sales funnel. If they book the service today, they will get the best price. প্রথমে আমি কমান্ড দিয়ে দিয়েছি, কি দেখছেন? রাইট মি, মানে আমাকে লেখো ফেসবুক অ্যাড কপি ফর লিড জেনারেশন। এটা আমি বলে দিছি, তখন চ্যাট জিপিটি বুঝে ফেলছে যে আমি আমি কি চাইছি আসলে। অ্যাড কপি মানে হচ্ছে যে এই টেক্সটটা হচ্ছে ফেসবুক অ্যাড কপি বলে। আচ্ছা, হেডলাইন দিয়ে দিছে, আর একটা টেক্সট দিছে, কি দেখেন, আর ইউ রেডি টু টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল? আওয়ার প্রোভেন স্ট্র্যাটেজি উইল হেল্প ইউ গ্রো, স্কেল অ্যান্ড ডোমিনেট ইন ইউর ইন্ডাস্ট্রি। Here is what we offer. Facebook ad campaign setup, reach your ideal customer with precision. Competitor analysis, outsmart your competition with strategic insight. Business scaling, consistent growth month after month. Custom marketing plan, tailored strategies for your success. High converting sales funnel, turn clicks into customer effortlessly. Bonus, book today and get the best price ever, limited time offer. Don't wait for result to happen, make them happen. Click below, claim your spot now, and clear and unlock the key to your business growth. আমরা এটাকে সুন্দর করে কপি করলাম। কপি করে আমাদের যে ফেসবুক অ্যাড, এই যে ক্যাম্পেইন, এটা প্রাইমারি টেক্সট হিসেবে বসাই দিলাম। এই যে হয়ে গেল, এখানে দেখেন অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে গেল, এখন আমাদের হচ্ছে মোটামুটি অ্যাডটা কমপ্লিট, তাই না? অ্যাডটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যেটা করব, আমাদের ওই যে বলছিলাম লিড ফর্ম, আমরা আমাদের কি ইনফরমেশন লাগবে, এই যে ইনফরমেশনগুলা তো নিতে হবে কাস্টমারের কাছ থেকে। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা একটা ফর্ম তৈরি করতে পারবো, এই যে ইনস্ট্যান্ট ফর্ম। এটা ক্লিক করলাম ইনস্ট্যান্ট ফর্মে, ফর্মের নাম দিলাম ডিজিটাল মার্কেটিং বুক ফর্ম। তো আমি ফর্মের নামটাও দিয়ে দিলাম। তারপরে দেখেন ফর্মের টাইপ হচ্ছে মোর ভলিউম, আর হচ্ছে হায়ার ইন্টেন্ট এবং রিচ ক্রিয়েটিভ। তিনটার কাজ একটু ভিন্ন ভিন্ন। তবে মোর ভলিউম যেটা, এটা হচ্ছে ধরেন দ্রুত ফর্মটা ফিল আপ করতে পারবে, কোনো হ্যাজেল ছাড়া ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারবে। এটা এই জন্য এটাকে মোর ভলিউম দেয়, কারণ এখানে বেশি স্টেপ নাই, এই জন্য অল্প সময়ের মধ্যে এটা ফিল আপ করা যায় এবং দ্রুত লিডটা হচ্ছে সাবমিট করে দেয়। এই জন্য মোর ভলিউম মানে হচ্ছে রেজাল্টটাও বেশি পাওয়া যায়, যেহেতু অল্প সময় লাগে, মানুষ হ্যাসেল ফ্রি ভাবে এটা লিডটা দিয়ে দেয়। আবার হায়ার ইন্টেন্ট হচ্ছে অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল টু চান্স টু কনফার্ম দেয়ার অফার। হায়ার ইন্টেন্ট এই জন্য বলা হয় যে এই লিডগুলা চেক করার মাধ্যমে আসে। ধরেন আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, বা একটা কাস্টমার ফর্ম ফিল আপ করলো, ফিল আপ করার পরে এটা পুরোটাই চেক দিবে, আবার চেক দেওয়ার একটা অপশন পাবে, সে চেক দিবে। চেক দেওয়ার পর দেখবে যে সব ঠিক আছে কিনা, তারপরে সে সাবমিট করবে। এই জন্য এটাকে বলে হায়ার ইন্টেন্ট। তো এইখানে যে লিডগুলো আসে, এগুলো আরো বেশি কোয়ালিটিফুল আসে। এরপর হচ্ছে রিচ ক্রিয়েটিভ, হোল্ড ইউর অডিয়েন্স অ্যাটেনশন উইথ দিস ফর্ম দ্যাট ইন্টিগ্রেট your company's image messaging, including an optional about us, product detail, review section. দেখছেন, এটা কিন্তু অনেক আহ, অনেক অপশন অপশন আছে এখানে। কোম্পানি ডিটেলস থাকে, কোম্পানির যে সার্ভিসগুলা বা প্রোডাক্ট ডিটেলস এগুলো থাকে, রিভিউ সেকশন থাকে, সবকিছু এখানে একত্রে থাকে। এই জন্য এটাকে বলে রিচ ক্রিয়েটিভ। তো এটা আমি ইউজ করি নাই কখনো, তবে এটা হয়তো বা অনেক বিজনেস ইউজ করে থাকে।
এটা প্রয়োজন হয় না এখন। এখন আমার প্রয়োজন হয় না, এই জন্য আমি ইউজ করি নাই। তবে আমি ম্যাক্সিমাম টাইম হায়ার ইন্টেন্ট যেটা, এটা আমি হচ্ছে ইয়া করছি। হায়ার ইন্টেন্ট যেটা, এটা হচ্ছে আমি ইয়া করছি, ইউজ করছি সব সময়। এখানে লিড গুলা ভালো পাওয়া যায়। আচ্ছা, এটা সিলেক্ট করলাম ফর্ম টাইপটা। ইন্ট্রো, ইন্ট্রোতে কি হয়? ইন্ট্রোতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি দেন, এই যে দেখেন, আপনার অ্যাডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে থাকলো। আপনি চাইলে নাও দিতে পারেন, এটাকে অফ করে দিতে পারেন, শুধু ফর্মটাই থাকবে। তারপরে একটা গ্রিটিং যদি আপনি দিতে চান, যে আহ, আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি, এই কোশ্চেনটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিই আমরা, ট্রান্সফর্ম ইউর বিজনেস উইথ এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস। সরি, একটা কল আসছিল আমার। আচ্ছা, তো গ্রিটিং এ আমরা হচ্ছে এই হেডলাইনটা দিয়ে দিলাম, যাতে মানুষ বুঝতে পারে আমরা আসলে কি জন্য ফর্মটা চাচ্ছি। এখানে গ্রিটিং হিসেবে অন্য কিছু দেওয়া যেত, তাদেরকে মোটিভেট করার জন্য, ফর্মটা ফিল আপ করার জন্য অন্য কিছু দেওয়া যেত। ষাট ক্যারেক্টার দেওয়া যায়, তো এই জন্য আমরা ইওটা কেটে দিলাম। আচ্ছা, এরপর আপনি একটা ডিসক্রিপশন দিতে পারেন অথবা একটা লিস্ট দিতে পারেন। যেমন লিস্ট যদি আমরা হয় যেরকম দিই, ফেসবুক অ্যাড সেট আপ, ফেসবুক অ্যাড সেট আপ, তারপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, আমাদের সার্ভিসগুলো মূলত বিজনেস স্কেলিং, তারপর কাস্টম মার্কেটিং প্ল্যান, তারপর হচ্ছে হাই কনভার্টিং সেলস ফানেল। এগুলো অনেকেই মাথার উপর দিয়ে যাবে, এগুলো তো আমরা জানি না, আমরা শিখবো আস্তে আস্তে। তো দেখেন, এই যে এরকম প্রথম গ্রিটিংটা এরকম আসবে, ট্রান্সফর্ম ইউর বিজনেস উইথ এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস। সার্ভিসে কি কি থাকে? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ, কম্পিটিটর অ্যানালাইসিস, বিজনেস স্কেলিং, কাস্টম মার্কেটিং প্ল্যান, হাই কনভার্টিং সেলস ফানেল। এটা গেল। এরপর আসল জায়গা, সেটা হইতেছে প্রিফিল কোশ্চেন। এখানে ফর্মে আসলে আপনি কি কি ইনফরমেশন চাইতেছেন কাস্টমার থেকে। এখন ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার দরকার হচ্ছে কি, ডিজিটস নেম দরকার নাকি সার্ভিস? আচ্ছা, এটা অন্য কিছু দেওয়া যায়। আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিই, তাহলে আরো সহজ হবে, একটু চিন্তা করা লাগবে না। রাইট মি সাম লিড কোয়েশ্চেন। হুম, দেখেন, এই যে চ্যালেঞ্জ অ্যান্ড পেইন পয়েন্ট,
আমরা কি কোশ্চেন করতে পারি? হোয়াট চ্যালেঞ্জেস আর ইউ কারেন্টলি ফেসিং ইন ইউর মার্কেটিং এফোর্ট, or are you satisfied with your current online presence? If not, why would you like to improve? What you would like to improve? আচ্ছা, আমরা প্রথম জিনিসটাই দিলাম, প্রথম কোশ্চেনটাই দিলাম। এটা থাকবে হচ্ছে আমাদের সেই কোশ্চেনটা। তো আমরা প্রথমে হচ্ছে নিলাম ইমেইল। ইমেইলটাকে আমরা নিচে রাখি, ফুল নেম নিলাম আগে, ইমেইল নিলাম, এরপর কন্ট্যাক্ট ফিল্ডে হচ্ছে ফোন নাম্বারটা নিলাম, এরপরে একটা কোশ্চেন থাকবে। এরপরে ধরেন এই তিনটা বেসিক ইনফরমেশন নেওয়ার পর আমরা একটা কোশ্চেন দিব। এই যে এই কোশ্চেনটা, শর্ট কোশ্চেন, সরি এই কোশ্চেনটা আমরা আগেই দিব। এই যে দেখেন, হোয়াট চ্যালেঞ্জেস আর ইউ কারেন্টলি ফেসিং ইন ইউর মার্কেটিং এফোর্ট। এটা দেওয়ার পর তারা যখন এই যে কন্টিনিউ করবে, নেক্সটে যাবে, তারা হচ্ছে এই যে এই তিনটা ইনফরমেশন, বেসিক ইনফরমেশন ফিল আপ করবে। ফিল আপ করার পর তারা এটা এবার রিভিউ করবে এবং সাবমিট দিয়ে দিবে। এই যে এখানে ক্লিক করে এই সাবমিটের এই যে এটা স্লাইডার, এটা হচ্ছে ডান দিকে নিয়ে যাবে, তারপরে সাবমিট করবে। এই যে নিচে আবার হচ্ছে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক দিতে হয়। তো এটা যদি আপনার ওয়েবসাইট না থাকে, সেই ক্ষেত্রে আপনার যে ফেসবুক পেজ, ফেসবুক পেজটা, সেই ফেসবুক পেজের লিঙ্কটা আপনাকে এখানে প্রাইভেসি পলিসিতে দিয়ে দিতে হবে, তাহলে অ্যাড রিজেক্ট হবে না। আর যদি লিঙ্ক না দেন তাহলে অ্যাডটা রিজেক্ট হয়ে যেতে পারে। হয়ে গেল, সরি, এটা হচ্ছে আমাদের সেই ফেসবুক পেজ লিঙ্ক, লিঙ্কটা বসাই দিলাম, প্রাইভেসি পলিসি লিঙ্ক হয়ে গেল। এরপরে দেখেন রিভিউ স্ক্রিন, এই যে রিভিউ স্ক্রিনটা আসছে, মেসেজ ফর লিডস, মেসেজ ফর লিডস, একদম লিড যখন সাবমিট দিয়ে দিবে তারা ইনফরমেশন ফিল আপ করে, তারা আসলে কি দেখতে পাবে? থ্যাঙ্কস, ইউ আর অল সেট, মানে লিড ফিল আপ হয়ে গেছে, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফর্ম নাও। তো আমাদের তো ওয়েবসাইট নাই, আমরা কি করব? আমরা চ্যাট অন হোয়াটসঅ্যাপ এটা দিয়ে দিতে পারি, বা আমরা হচ্ছে চ্যাট অন মেসেঞ্জার এটা দিয়ে দিতে পারি, অথবা তাদেরকে একটা ইবুক বা একটা গাইড ফ্রি গিফট হিসেবে দিয়ে দিতে পারি, যাতে তারা একটু ভ্যালুয়েবল মনে করে আমাদের। আবার কল বিজনেসও দিয়ে দিতে পারি, যে কল করবে ফিল আপ করার পর। আমরা দিলাম চ্যাট নাও, এটা সহজ যেহেতু দিয়ে দিলাম। আচ্ছা, ডিসক্রিপশনে আমরা কি দিতে পারি? উই উইল কন্টাক্ট ইউ সুন, থ্যাংক ইউ ফর গিভিং টাইম, দিয়ে দিলাম। ক্রিয়েট ফর্ম, ফর্ম ক্রিয়েট করা হয়ে গেল। তো যখন কেউ অ্যাডের এই যে বাটনে ক্লিক করবে, লার্ন মোরে, তখন তারা হচ্ছে আমাদের ওই ফর্মটা দেখতে পাবে, যে ফর্মটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে কি, এটা আমরা একটু দেখি। আচ্ছা, এই যে ফর্মের যে লিডগুলা, এগুলো আমরা পাবো কোথায়? আমরা এই ফর্মের যে লিডগুলো যে আসবে, এই লার্ন মোর বাটনে অনেকেই তো হচ্ছে এটা ফিল আপ করে আমাদের লিড দিবে, তাই না? এই লিডগুলো আমরা কোথায় পাবো? এই লিডগুলো আমরা হচ্ছে পাবো আমাদের যে ফেসবুক পেজের বিজনেস ম্যানেজার সুইট। আমরা বিজনেস ম্যানেজার সুইটে যাই, এটা বিজনেস সুইট। এখানে আপনি ইয়ে পাবেন, লিড সেন্টার অপশন পাবেন। লিড সেন্টার, এই যে লিড সেন্টার দেখছেন, লিড সেন্টার, এখানে লিড সেন্টার কন্টিনিউ করলাম, ডিসমিস দিয়ে দিই। আচ্ছা, এখানে হচ্ছে লিডগুলো আসতে থাকবে একটার পর একটা, ইনটেক লিড, কনভার্টেড লিড, কনভার্সন রেট, মানে যে লিডগুলোর সাথে আপনি কথা বলবেন, কথা বলে দেখবেন যে ওটা বুক করছে আপনার সার্ভিস, ওটা হবে কনভার্টেড লিড।
তো এখানে একটা লিড ম্যানেজমেন্ট এক্সপার্ট বা কাস্টমার সিআরএম এক্সপার্ট ওনাকে বসায় দিলে উনি হচ্ছে লিডের সাথে কন্ট্যাক্ট করবে এবং এগুলো বুক করতে পারবে এখান থেকে ইজিলি। একটা পাইপলাইন ভিউ, বুঝছেন? এই যে এখানে আবার ইয়াও আছে, এই যে ইনটেক, কোয়ালিফাইড, কনভার্টেড, এই অপশনগুলো থাকবে। এটা আমরা কয়েকটা লিড যখন একটু ডেমো পাবো তারপরে থেকে হচ্ছে আমরা এখান থেকে আরো ভালো করে ম্যানেজ করতে পারবো। আমার একটা ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের লিডগুলা এখানে ম্যানেজ করে, আমি ওইটাও চাইলে দেখাইতে পারবো আপনাদের। তো আশা করি লিড জেনারেশনের ক্যাম্পেইন প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। আমাদের অ্যাড লেভেলের সবগুলা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি কোনো স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করতে যাই, আমাদের অ্যাড সেটে যেতে হবে। অ্যাড সেটে গিয়ে আমরা এই যে পারফরমেন্স গোলটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড, মানে সবচেয়ে বেশি লিড আমরা পাবো এখান থেকে। এরপরে আমরা বাজেট দিব, বাজেট দেওয়ার পর টাইম দিব, ডেইলি বাজেট রাখার চেষ্টা করব, লাইফ টাইম দিব না। আর লোকেশনটা আমরা যে লোকেশনে অ্যাড দিতে চাই, নরওয়ে হইতে পারে, সুইজারল্যান্ড হইতে পারে, জার্মানি হইতে পারে, অস্ট্রেলিয়া হইতে পারে, আমেরিকা হইতে পারে, কানাডা হইতে পারে, বা একটা পার্টিকুলার লোকেশন হইতে পারে। ক্লায়েন্ট যেটা দিবে সেটাতে আমরা হচ্ছে ইনিশিয়েট করে দিব। আচ্ছা, এরপর টার্গেট অডিয়েন্স, তাই না? টার্গেট অডিয়েন্স ডিজিটাল মার্কেটিং এর জন্য কারা আমাদের টার্গেট অডিয়েন্স? আমরা ওটা রিসার্চ তো অবশ্যই করতে পারবো টার্গেট অডিয়েন্স সম্পর্কে। আর এছাড়াও আমরা ধরেন একটা র্যান্ডম টার্গেটিং করলাম, যাদের বয়স হচ্ছে 25-এর উপর, তারা মূলত টাকা খরচ করে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিবে, তাই না? ধরেন জেন্ডার ম্যান উইমেন দুইটাই হইতে পারে, সবারই বিজনেস থাকে। এবং ইন্টারেস্ট গুলা কি কি হবে, টার্গেটিং গুলা কি কি হবে, আমরা যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং আসছে, টার্গেটিং হয়ে গেল একটা। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সি, এই যে ফেসবুক পেজ অ্যাডমিন, যারা যারা কিনা হচ্ছে ফেসবুক পেজের অ্যাডমিন, তারা তো নর্মালি মার্কেটিং করে, তাই না? ওদেরকে আমরা টার্গেট করতে পারি। তারপর হচ্ছে বিজনেস পেজ অ্যাডমিন, রিটেল পেজ অ্যাডমিন, তারপর হেলথ অ্যান্ড বিউটি পেজ অ্যাডমিন, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিন। ওই অ্যাডমিন গুলাকে হচ্ছে টার্গেট করে আমরা হচ্ছে ওদেরকে অ্যাড দেখাইতে পারি যে আমরা এই অ্যাড দিয়ে থাকি, তোমরা আমাদের সার্ভিস নিতে পারবা। বুঝতে পারছেন? এভাবে টার্গেটিং করে আমরা হচ্ছে অ্যাডটা রান করে দিব। তখন অ্যাড থেকে যে লিড আসবে ওরা হচ্ছে আমাদের পটেনশিয়াল কাস্টমার। তাহলে কি পারা যাবে? জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। বুঝতে পারছেন তো, না? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ধরেন যে যে কোনো ইন্ডাস্ট্রির লোকজনকে যদি প্রমোট করতে হয়, ধরেন একজন লয়ার যে কিনা আইনজীবী, তার লিগ্যাল সার্ভিস প্রমোট করতে হবে, আপনি কিন্তু এটা পারবেন। জাস্ট আইনজীবীর সাথে একটু কথা বলবেন যে আপনি আসলে কি কি সার্ভিস দেন, সেই সার্ভিসগুলো নোট করবেন। নোট করে চ্যাট জিপিটিকে বলবেন যে এগুলো হচ্ছে একটা লয়ারের সার্ভিস, তুমি আমাকে অ্যাড কপি লিখে দাও। অ্যাড কপি লিখবেন, লিখে এভাবে আপনি অ্যাড রান করবেন। এরকম করে সকল ডক্টরের ক্ষেত্রেও সেম। তারপরে যে টেকনিশিয়ান, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আবার হচ্ছে যে হচ্ছে ইলেকট্রিশিয়ান, তারপরে প্লাম্বার, এইসব বিজনেস যারা করে, রিয়েল এস্টেট এজেন্ট আছে অনেক, ওদের বিজনেসেও হচ্ছে আপনারা হেল্প করতে পারবেন লিড জেনারেশন করে। রিয়েল এস্টেট লিড সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ইউএসএ তে, আবার সোলার লিড অনেক বেশি এক্সপেন্সিভ। তো আপনাদের আমি আরেকটা লিড জেনারেশনের প্রসেস শেখাবো, সেটা হচ্ছে সোলার লিড কিভাবে জেনারেট করতে হয়। যেহেতু আম, আমাদের এমডি স্যারের সোলার বিজনেস আছে, সেই ক্ষেত্রে আপনাদের এটা শেখানো উচিত আমি মনে করি। আপনারা অনেকেই হচ্ছে হয়তোবা সুযোগ পাবেন ওইখানে জব করার। তো ওই হিসেবে আমি এটা শেখায় শেখায় দিব সবাইকে। ঠিক আছে? তো যেটা জি আজকে জি স্যার। শেখালাম এটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করে আমাকে দেখাবেন। পারলে যদি কেউ ভিডিও করতে চান, স্ক্রিন রেকর্ড করে এবং এক্সপ্লেন করেন, এটা আপনি ইউটিউবে ভিডিও ছেড়ে আমাকেও দেখাইতে পারেন। আর যারা আমাদের স্টুডেন্ট আছে ওরা সবাই দেখবে, আপনার ইউটিউব ভিডিও ভিউ হবে। আবার অনেক মানুষজন আছে আমাদের পরিচিত মাঝের, পরিচিত থেকেও এর বাইরে অনেকেই আছে যারা অপরিচিত, ওরাও হচ্ছে আপনার ভিডিওটা দেখবে।
তো হেল্পফুল কন্টেন্ট। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে দেখা হচ্ছে নতুন আরেকটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।